মল্লিক সেরিকের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সামের উপরে প্রস্তুতি পর্ব 11 তে মূলধনী আয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে এটা আয়কর আইন 2023 অনুযায়ী ধারা 57 তে বর্ণনা করা আছে। 57 অনুযায়ী মূলধনী আয় হচ্ছে মূলধনী সম্পদের মালিকানা হস্তান্তর হইতে উদ্ভূত মুনাফা ও লাভ মূলধনী আয় হইবে। তবে শর্ত থাকে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএএস এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস অনুযায়ী ন্যায্য বাজার মূল্য পদ্ধতি অনুসরণ করিয়া কোন পরিসম্পদ যাহা প্রকৃত অর্থে হস্তান্তরিত হয় নাই উহা হইতে উদ্ভূত কোন ধারণাগত লাভ বা মুনাফা মূলধনী আয় হিসাবে পরিগণিত হইবে না। যে অনেক সময় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো একটা সম্পত্তির ভ্যালুয়েশন করতে হয়, তখন সেটা বলছে কি ওই জিনিসটা যখন পরিসম্পদ যাহা প্রকৃত অর্থে হস্তান্তরিত হয়নি, তাহলে এখানে মূলধনী আয় বলতে শুধুমাত্র হস্তান্তর হয়েছে এইরকম গুলোকেই বিবেচনা করা হবে। অনেক সময় কোনো কোম্পানিতে যে আইএস এবং আইফারস অনুসরণ করে ভ্যালুয়েশন করা হয়, সেই ভ্যালুয়েশন কিন্তু হস্তান্তর হয় না, সেটা উইদিন দ্য কোম্পানির ভিতরে থাকে, তখন সেটা মূলধনী আয় হিসেবে পরিগণিত হবে না। সেই জিনিসটাই বোঝানো হয়েছে শর্ত দিয়ে। আর 58 বলা হচ্ছে মূলধনী আয় পরিগণনার ক্ষেত্রে এই আইনের বিধানাবলী সাপেক্ষে কোন ব্যক্তির মূলধনী আয় হইবে কোন পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য এবং উক্ত পরিসম্পদের অর্জন মূল্যের পার্থক্য। তাহলে কোন একটা পরিসম্পদ যখন বাজারে বিক্রয় হবে বা হস্তান্তর হবে, যে মূল্যটা আসবে এবং ওটা কেনার সময় যেটা অর্জন করার সময় যে মূল্যটা ছিল, তার যে ডিফারেন্সটা সেটাই হবে মূলধনী আয়। এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে উন্মুক্ত বাজারে বিক্রয় হস্তান্তর মূল্য বলতে কোন পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য হইবে ক এবং খ এর মধ্যে যাহা বেশি তাহা। ক হবে কি পরিসম্পদ হস্তান্তর হইতে প্রাপ্ত বা উপচিত অর্থ, আর ক হবে হস্তান্তর তারিখে পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য। তাহলে ন্যায্য বাজার মূল্য অথবা হস্তান্তর উপচিত হস্তান্তর হইতে প্রাপ্ত অর্থ উপচিত অর্থ, এই দুটার মধ্যে যেটা বেশি হবে সেটাই তাহলে পরিসম্পদের হস্তান্তর মূল্য হিসেবে বিবেচিত হবে বা বিক্রয় মূল্য হিসেবে। পরিসম্পদের অর্জন মূল্য বলতে কি হবে? কোন পরিসম্পদের অর্জন মূল্য বলতে নিম্নবর্ণিত খরচের সমষ্টি এইরূপ কোন খরচ যাহা কেবলই উক্ত পরিসম্পদের সত্য হস্তান্তরের সহিত সম্পর্কিত। পরিসম্পদের ক্রয় মূল্য ধারা 38, 42, 49, 50 বা 64 অনুযায়ী অনুমোদিত খরচ ব্যতীত উক্ত পরিসম্পদের উন্নয়ন খরচ যদি থাকে। তাহলে এখানে ধারা 38, 42, 49, 50 এবং 64 এগুলো একটু রেফারেন্স গুলো তখন আপনাদেরকে একটু দেখে নিতে হবে কি বলছে, সেই জিনিসটা দেখে তারপর পরিশোধের অর্জন মূল্য আমাদেরকে নির্ধারণ করতে হবে। যে ক্ষেত্রে হস্তান্তরকারী উক্ত পরিসম্পদের নিম্নরূপে অর্জন করিয়াছেন, অর্থাৎ যখন কোনো হস্তান্তরকারী এই সম্পদটা কি এইভাবে অর্জন করছেন, যেমন কোনো উপহার, দান বা উইলের অধীন, সাকসেশন উত্তরাধিকার বা পরম্পরাক্রমে, প্রত্যাহারযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য কোনো ট্রাস্টের হস্তান্তরের অধীন, কোনো কোম্পানির অবসানের জন্য মূলধনী পরিসম্পদের কোনো বিতরণের মাধ্যমে, কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ বা হিন্দু অবিভক্ত পরিবারের বিভাজনের ক্ষেত্রে মূলধনী পরিসম্পদের বিতরণের মাধ্যমে। সেই ক্ষেত্রে হস্তান্তরকারী কর্তৃক উক্ত সম্পদের মালিকানা অর্জনের তারিখে ন্যায্য বাজার মূল্য উক্ত পরিসম্পদের অর্জন মূল্য হিসেবে বিবেচিত হবে। তারা কি বলছে? সেক্ষেত্রে হস্তান্তরকারী কর্তৃক উক্ত পরিসম্পদের মালিকানা অর্জনের তারিখের ন্যায্য বাজার মূল্য। তাহলে আমাকে হিসাব করতে হবে যেদিন আমরা উত্তরাধিকার হিসেবে সম্পত্তিটা পেয়েছিলাম, সেই দিনের যে বাজার মূল্য, ন্যায্য বাজার মূল্য উক্ত পরিসম্পদের অর্জন মূল্য হিসেবে বিবেচিত হবে। তাহলে ওই আমাদেরকে হিসাব করতে হবে যেদিন আমরা আপনার যে তারিখে আমরা অর্জন করেছি সেই তারিখে ন্যায্য বাজার মূল্য। তাহলে এখন প্রশ্ন আসতে পারে ন্যায্য বাজার মূল্য কিভাবে নির্ধারণ করবেন? যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে আপনারা ওই যে মৌজা রেট যেটা থাকবে তখন সেই অনুযায়ী আপনারা হিসাব করতে পারেন। এটা জাস্ট আমার আমার একটা ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরিগণনার সময় কখন হবে? ধারা 59 বলা আছে মূলধনী পরিসম্পদের হস্তান্তর হইতে উদ্ভূত আয় উক্ত হস্তান্তর যেই আয় বর্ষে সংগঠিত হইয়াছে সেই আয় বর্ষের আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। আর বিয়োজন ও অনুমোদনের সীমাবদ্ধতা উৎসে করকর্তন প্রযোজ্য হয় এইরূপ কোন ব্যয়ের ক্ষেত্রে উৎসে করকর্তন বা সংগ্রহ করা না হইলে এবং এই বিধানের বিধান অনুযায়ী উহা যথাযথভাবে পরিপালন করা না হইলে উক্ত ব্যয়কে এই অধ্যায়ের অধীন অনুমোদনযোগ্য বিয়োজন হিসেবে বিবেচনা করা যাইবে না।
আর মূলধনী আয় নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য নিয়মাবলী কি? কোনো পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য কর্তৃক মূল্য করদাতা কর্তৃক ঘোষিত পণ্যের সম্পূর্ণ মূল্য অপেক্ষা 15% অধিক হইলে, তাহলে ধরেন আপনি একটা ন্যায্য বাজার মূল্য ছিল, এটার পরিসম্পদের ঘোষিত মূল্য যেটা আপনি ঘোষণা করছেন সেটা কিন্তু ন্যায্য বাজার মূল্যের থেকে দেখা যাচ্ছে কি 15% বেশি। তখন সেটা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনের পূর্বানুক্রমে উপকর কমিশনের সেই পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করবেন। তাহলে যখন এরকম 15% বেশি হবে তখন পরিদর্শী অর্থাৎ রেঞ্জ যে কর কমিশনার থাকবেন, অতিরিক্ত কর কমিশনার, উনার অনুমোদন ক্রমে উপকর কমিশনার মহোদয় সেই বাজার মূল্যটা, ন্যায্য বাজার মূল্যটা ওই পরিসম্পদে নির্ধারণ করিতে পারিবেন। কোন পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত অর্জন মূল্য অপেক্ষা 25% অধিক হইলে উপকর কমিশনার বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত পরিসম্পদের উক্ত তাহলে 25% হলে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে কিন্তু পরিসম্পদ ঘোষিত অর্জন মূল্য ক্রয় করিবার জন্য প্রস্তাব দিতে পারে। আর কোম্পানি আইন 1994 অধীন প্রতিষ্ঠিত নতুন কোনো কোম্পানির নিকট কোনো অংশীদারি ফার্মের সকল পরিসম্পদ হস্তান্তরের ফলে মূলধনী আয় উদ্ভূত হইলে তাহা কর মুক্ত থাকিবে, উহা উক্ত যদি সকল পরিসম্পদ হস্তান্তরের বিনিময় মূল্য নতুন কোম্পানি ইকুইটিতে বিনিয়োগ করা হয়। তাহলে এখন আমরা দেখি একটা যদি আমাদের যে জিনিসটা সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি মূলধনের। তাহলে এখানে বলা হচ্ছে, একটু বড় করার চেষ্টা করি, মূলধনী আয় এটা কিন্তু আয়কর নির্দেশিকায় দেওয়া আছে 2024-25-এ। মূলধনী আয়, মূলধনী খাতে আয় পরিগণনা, ইশরাত অনু ঢাকার গুলশান থানার বাসিন্দা, তিনি 2023-24 আয় বর্ষে ব্যবসা হইতে 20 লক্ষ টাকা নিট মুনাফা প্রাপ্ত হন। তাহলে 20 লক্ষ টাকার ব্যবসা থেকে প্রাপ্ত হয়েছে। উক্ত আয়ের বিপরীতে 2023-24 অর্থবর্ষে 2,40,000 টাকার অগ্রিম কর পরিশোধ করেন। তাহলে এটার এগেইনস্টে 2,40,000 অগ্রিম কর পরিশোধ করেছেন। মিস অনুর ক্যাপিটাল মার্কেটে বেনিফিশিয়ারি হিসেবে নগদ আয় অর্জিত হয়েছে 55 লক্ষ টাকা। ক্যাপিটাল মার্কেট মানে স্টক মার্কেটে বেনিফিশিয়ারি হিসেবে নগদায়িত অর্জন হয়েছে 55 লক্ষ টাকা। এবং অনগদায়িত মানে এটা হচ্ছে রিয়েলাইজড গেইন আর এটা হচ্ছে আনরিয়েলাইজড গেইন। অনেক সময় শেয়ার বাজারে যখন আমরা ব্যবসা বিনিয়োগ করি তখন যে শেয়ার গুলো কিনে এবং বিক্রি করে ফেলছি সেটা হচ্ছে নগদায়িত, রিয়েলাইজড। ধরেন আমি 100 টাকার একটা শেয়ার কিনলাম, এটা 200 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে সেটা হচ্ছে ওই বাকি যে 100 টাকা লাভ হয়েছে সেটা হচ্ছে রিয়েলাইজড গেইন। কিন্তু এখন মনে করেন আপনার কাছে 150 টাকার একটা শেয়ার আছে, সেটা আপনি এখন বাজারে ওই দিনের বাজারে 30শে জুন 2024-এ দেখা যাচ্ছে বাজারে এটা 350 টাকা হয়েছে, কিন্তু সেটা আপনি বিক্রি করেন না। তাহলে সেটা হচ্ছে যে বেনিফিটটা 150 টাকা এবং 300 টাকার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে অনগদায়িত, এটা কিন্তু অর্জন হয়নি। তাহলে এটা হচ্ছে আনরিয়েলাইজড গেইন। তিনি 50 লক্ষ টাকার সেকেন্ডারি শেয়ার ক্রয়ে বিনিয়োগ করেন। 23শে জুন তারিখে তিনি গুলশান এলাকায় 5 কাঠার একটা বাণিজ্যিক প্লট সাক্ষ্যবলা দরের মূল্যে বিক্রয় করেন। তাহলে যার হস্তান্তর মূল্য ছিল 1 কোটি টাকা। হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনকালে তিনি 4 লাখ টাকা উৎসব কর পরিশোধ করেছেন। হস্তান্তর জড়িত অন্যান্য সকল খরচ ক্রেতা পরিশোধ করে। উক্ত প্লট তিনি পিতার নিকট থেকে 21শে জানুয়ারি 2017 খ্রিস্টাব্দে হেবা মূল্যে প্রাপ্ত হন। হেবা দলিলে জমির মূল্য হিসেবে 25 লাখ টাকা উল্লেখ করা হয়েছে। তাহলে 17 সালে এই জমির মূল্য ছিল 25 লাখ টাকা আর উনি বিক্রি করেছেন 1 কোটি টাকা। করদাতার অন্য কোনো প্রকার আয় নেই। তাহলে কি হবে এখন? ব্যবসা হইতে আয় হচ্ছে 20 লক্ষ টাকা, সেটা আমরা বুঝছি ব্যবসা থেকে আয়। বেনিফিশিয়ারি হিসেবে নগদায়িত মূলধন বলতে কি, যেটা 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি রিয়েলাইজড গেইন। তাহলে রিয়েলাইজড গেইন হচ্ছে আমার ক্যালকুলেশন আসবে, আনরিয়েলাইজড গেইন কিন্তু ক্যালকুলেশন আসবে না, কারণ এটা তো অর্জন করেন না, এটা তো আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে। এখন রিয়েলাইজড গেইনের ক্ষেত্রে ষষ্ঠ তফসিলের দফা 36-এ বলা আছে যে কোনো ব্যক্তির জন্য স্টক মার্কেট থেকে যদি 50 লক্ষ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন হয় সেটা কিন্তু উনি করমুক্ত। তাহলে 55 লক্ষ টাকা পেয়েছিলেন, 50 লক্ষ টাকা উনার করমুক্ত, তাহলে সেটা 5 লক্ষ টাকা এখানে থাকবে। তাহলে সেটা কোথায় আছে? ষষ্ঠ তফসিলে দেখবেন অংশ 1-এ
দফা 36। তাহলে উনি নিয়মিত উৎস থেকে আয় পেয়েছেন কত? 20 লক্ষ প্লাস 5 লক্ষ, 25 লক্ষ টাকা। এখন আসেন জমির হস্তান্তর মূল্য। জমির হস্তান্তর মূল্য কত? 1 কোটি টাকা উনি পেয়েছেন বিক্রি করে, আর 25 লক্ষ টাকা উনি হেবা মূল্য ছিল, তাহলে 75 লক্ষ টাকা উনি মূলধনী আয় পেয়েছেন। এটা মূলধনী আয় কিন্তু, এটা ক্যাপিটাল গেইন। জমি হস্তান্তর থেকে মূলধনী আয়, মূলধনী আয় কিন্তু আলাদা আলাদাভাবে। তাহলে টোটাল মিলে মোট আয় হচ্ছে কত? এখানে দেখেন, এখানে 75 লাখ, এখানে 25 লাখ, তাহলে মোট আয় হচ্ছে 1 কোটি টাকা। অনগদায়িত মূলধনী আয় করযোগ্য নয়, কারণ হচ্ছে অনগদায়িত ব্যয় আপনি ক্যাশ পান নাই, সুতরাং এটা হবে না। যেহেতু এটা মহিলা করদাতা, প্রথম 4 লাখ টাকার উপর 0%, পরবর্তী 5 লাখ টাকার উপরে আহ পরবর্তী 1 লাখ টাকার উপর 5%, পরবর্তী 4 লাখ টাকা, 5 লাখ, 5 লাখ, পরবর্তী 6 লাখ 25%। আর নিয়মিত উৎসের উপরে এখানে অর্থাৎ এই 25 লাখের উপরে, কোনটা? এই 25 লাখ দেখেন, নিয়মিত উৎস 25 লাখ, আর ক্যাপিটাল গেইন 75 লাখ। তাহলে এখানে কত? 5 5 10 20 25, 6 লাখ টাকা পর্যন্ত 25%। তাহলে 25 লাখ টাকার উপরে কর আসলো 3,70,000 টাকা। এখন আসি, জমি হস্তান্তর মূল্য থেকে মূলধনী আয় 75 লাখ টাকার উপরে কর দায়। তাহলে এখানে কত টাকা? উনি বলছিল না 4 লাখ টাকা উনি 4 লাখ টাকা অগ্রিম উৎসে কর করতেন। এখানে লেখা আছে যে 4 লাখ টাকা রেজিস্ট্রেশন করা, 4 লাখ টাকা উৎসে কর পরিশোধ করেছে। তাহলে উৎস কর পরিশোধ করেছেন 1 কোটি টাকার বিপরীতে 4 লাখ টাকা, তাহলে 4 লাখ টাকাটা এখানে চলে আসবে। তাহলে এটাই চূড়ান্ত কর হিসেবে, যেটা আমরা সবসময় আমাদের এই যে সঞ্চয়পত্র সুদ হিসেবে যখন যোগ করি, প্রথমে এই অংশটা আমরা ক্যালকুলেশন করে সঞ্চয়পত্র সুদ যে ট্যাক্সটা যোগ করে টোটাল কর দায় নির্ণয় করি। আর এক্ষেত্রে আহ তাহলে সাত এই এই 4 লাখ টাকা সহ 7,70,000 টাকা আমার টোটাল মোট কর দায়। কর রিয়াত পরিমাণটা কি হবে? ওই 25 লাখ টাকা, কারণ ক্যাপিটাল গেইনটার উপর হবে না। 25 লাখ টাকা হচ্ছে এটা রেগুলার সোর্স, অর্থাৎ এখানে কি ব্যবসায়ী খাতে আয় এবং ওই যে 5 লক্ষ টাকা মূলধনী আয়। তাহলে 25 লাখ টাকার উপর 3%, আর 50 লক্ষ টাকা উনি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করেছেন, এটার উপর 15%, 7,50,000। এই দুইটার মধ্যে এবং 10 লাখ টাকা, এটার মধ্যে যেটা কম, তাহলে 75,000 টাকা। এই 75,000 টাকা যদি বাদ দিই, তাহলে 6,55,000 টাকা, 95,000 টাকা আমাদেরকে প্রদেয় কর দিতে হবে। আর অগ্রিম এবং উৎসে কর পরিশোধ করেছেন উনি, ওই ব্যবসা খাতে 2,40,000 টাকা অগ্রিম দিয়েছেন। আর উৎস কর করতেন ওই যে জমির যখন বিক্রি করেছে হস্তান্তরের সময় 4 লক্ষ টাকা, তাহলে 6,40,000 টাকা। বাকি 55,000 টাকা আমাদের রিটার্নের সাথে কর দিতে হবে। এই ছিল ছোট্ট একটা অঙ্ক, এটা প্র্যাকটিস করবেন। করলে আপনারা এই অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবেন, তখন দেখবেন এখানে কিন্তু এই যে কিভাবে মূলধনী আয়টা নির্ণয় হয়েছে, কেন মূলধনী আয় এটা রেগুলারে গেছে, কেন এটা ইয়েতে গেছে জমি হস্তান্তরেরটা, এগুলো তখন আপনারা নিজে যখন ডিগ আউট করবেন, অনেক কোয়েশ্চেন তখন আপনাদের মধ্যে বের হবে। তখন আপনারা অনেক জিনিস বুঝতে পারবেন জিনিসটা। এই এটা ছিল মূলধনী আয়ের উপরে একটা ছোট্ট একটা পর্ব। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ ধন্যবাদ।